আজকে রতে ডাব্লিউডাব্লিউই তো পুরো দুটো বোম ফাটিয়েছে বড় বড়, মানে সামার স্ল্যামের জন্য ব্রক লেসনার ওভারফেমির হেল ইন আ সেল ম্যাচ, তার সাথে সাথে রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ অফিসিয়াল করে দেওয়া। মানে এই দুটো ভালো কাজ ডাব্লিউডাব্লিউই একটা রতে করলো কিভাবে। তো চলো আজকে রটাকে নিয়ে একটু কথা বলা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের রয়ের শুরুতেই দেখতে পাই আমরা আমাদের নতুন রাজা ওবা ফেমিকে। ওবা ফেমি যেহেতু কিং অফ দ্য রিং জিতে গেছে, তাই সেই ভিক্টরিটাকেই সেলিব্রেট করতে ওবা ফেমি আজকে সবার প্রথমে রতে এসেছিল, রকে শুরু করেছিল, যেখানে সে বলছিল যে সবাই এতদিন আমাকে রুলার হিসেবে চিনতো, কিন্তু আজকের থেকে আমাকে সবাই চিনবে কিং হিসেবে। আর তারপর ওবা ফেমি যখন তার ডিসিশন শোনাতে যাচ্ছিল যে সামার স্ল্যামে সে কোন চ্যাম্পিয়নকে ফেস করতে যাবে, তখন আমরা দেখতে পাই সেখানে চলে আসে পল হেমনের সাথে ব্রক লেসনার। আর ব্রক লেসনার আজকে এসে ওবাফেমিকে বলে যে দেখ, তুই জানিস আমি কোনো শো দেখি না, কিন্তু আমি শুনলাম যে তুই নাকি কিং অফ দ্য রিং জিতে গেছিস। একসময় আমিও কিং অফ দ্য রিং জিতেছিলাম, আর আমি যেহেতু শো দেখি না, তাই আমাকে পল হেমনের উপর ভরসা করে থাকতে হয়। আর পল হেমনের কাছ থেকে আমি শুনলাম যে তুই কিং অফ দ্য রিং জিতে গেছিস, খুবই ভালো কথা, কিন্তু আমি পল হেমনের কাছ থেকে এইটাও শুনলাম যে যখন আমি এখানে ছিলাম না, তখন তুই আমার পেছনে আমার নামে অনেক কথা বলেছিস। তুই আমাকে বলেছিস আমি নাকি ভীতু, এমনকি তুই আমাকে বিচও বলেছিস। আচ্ছা ঠিক আছে, তো তুই কি এই কথাগুলো আমাকে আমার সামনে বলতে পারবি? আর তুই এটা জানিস যে তুই হয়তো খুব ভালো প্রোমো কাট করিস, যেটা আমি হয়তো খুব ভালো পারি না, সেই জন্য আমি পল হেমনকে আমার সাথে রেখেছি। কিন্তু তুই আরেকটা জিনিসও জানিস, যখন তুই আমার নামে বাজে কথা বলিস, তখন তোকে মার খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। এই বলে ব্রক লেসনার ওবাফেমিকে দিয়ে দেয় একটা লো ব্লো, মানে তার পুরো মেন জায়গায় মেরে দেয় একটা জোরে লাথি। আর শুধু তাই না, তাকে তুলে তারপর একটা F5ও মেরে দেয়। মেরে দেওয়ার পর ব্রক লেসনার সেখান থেকে বেরিয়ে যায়, আর পল হেমন ব্রক লেসনারকে বলে এইটাকেই বলে একটা গ্রেট প্রোমো। আর তারপর যখন ব্রক লেসনার আর পল হেমন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই ওবাফেমি আবার নিজের পায়ে উঠে দাঁড়ায়। আর এটাই তো স্বাভাবিক ছিল, কারণ যেই ওবাফেমি 7টা F5 খাওয়ার পরেও মানে টিকে ছিল, সে একটা F5-এ কী বা হতো। তো আমরা দেখতে পাই ওবাফেমি তারপর মাইক নিজের হাতে তুলে নেয়, আর ওবাফেমি বলে যে ব্রক দেখ, আমরা এই খেলাটা সবসময় খেলে যেতে পারি, কিন্তু এই খেলাটার একটা শেষ করা উচিত। আর তুই কি বলছিলি আমি তোর পেছনে কথা বলি, তো এখন তুই আমার সামনে আছিস, আর আমি এখনও বলছি তুই হলি একটা বিচ। আর তারপর ওবাফেমি বলে যে পারলে সামার স্ল্যামে তুই আমাকে ফেস কর, আর আমরা এই ব্যাপারটাকে পুরোপুরিভাবে শেষ করি। সামার স্ল্যামেই দেখে নিই আমাদের মধ্যে কে সেরা। দম থাকলে আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট কর। তো তখন ব্রক লেসনার বলে যে ঠিক আছে, আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আছি, কিন্তু একটা কন্ডিশনে, সেটা হচ্ছে সামার স্ল্যামে আমাদের মধ্যে যে ম্যাচটা হবে সেটা হবে হেল ইন আ সেল ম্যাচ। তো ওবাফেমিও তারপর ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয়। আর পরে আমরা ব্যাক স্টেজে দেখি যে আমাদের অ্যাডাম পিয়ার্স, আমাদের টাকলার দাদা, তো সে এই ম্যাচটাকে অফিসিয়ালি সামার স্ল্যামের জন্য বুক করে দিয়েছে। মানে এই বছরের সামার স্ল্যামে আমরা ওবাফেমি ভার্সেস ব্রক লেসনারের মধ্যে ফাইনাল ম্যাচ দেখতে পাবো হেল ইন আ সেলের ভেতর। তো হেল ইন আ সেল ম্যাচ এমনি ডাব্লিউডাব্লিউতে আমরা এখন অনেক কম দেখতে পাই, কিন্তু এই বছরের সামার স্ল্যামে সেটা হতে চলেছে। আর কাদের মধ্যে হতে চলেছে? ব্রক লেসনার আর ওবাফেমি, দুই মনস্টারের মধ্যে। তো এর থেকে সেরা জিনিস আর কী হতে পারে? আর রইল কথা ওবাফেমির মানে চ্যাম্পিয়নশিপ অপরচুনিটির। তো ওবাফেমি বলেছে আমি এখন কিং অফ দ্য রিং জিতে গেছি, আর এখন এই সুযোগটা আমার কাছে থাকবে, আমি আমার সময় মতো সুযোগটাকে নিয়ে নেব। মানে ব্রক লেসনারকে দেখে নেওয়ার পর তারপর ওবাফেমি চ্যাম্পিয়নশিপের জন্য যাবে। আর চ্যাম্পিয়নশিপের কী হলো সেটা নিয়ে তো আজকে রয়ের মেন ইভেন্টে কথা হবেই, কিন্তু তাছাড়া আমরা দেখেছিলাম আজকে রয় আরও কিছু ঘটনা ঘটেছিল। যেমন আজকের রতে আমরা রে মিস্ট্রিও ভার্সেস ইথান পেজের মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেহেতু তাদের রাইভেলারি চলছে। আর এই ম্যাচে আমরা দেখতে পাই রে মিস্ট্রিও ইথান পেজকে 619 আর তার স্প্ল্যাশ মেরে হারিয়ে দিয়েছে। তো রে মিস্ট্রিও আজব ভাই, মানে ভাবো রে মিস্ট্রিও সময়কার কোনো সুপারস্টার যদি এখনকার কোনো সুপারস্টারকে হারায়, তো তখন ইন্টারনেটে কত আউটরেজ হয় যে এ তো লেজেন্ড হয়ে গেছে, এর তো সময় শেষ, এ কেন নতুন সুপারস্টারদেরকে হারাচ্ছে, কেন নতুন সুপারস্টারদের মোমেন্টাম খারাপ করছে। কিন্তু রে মিস্ট্রিওকে দেখে মনে হয় যে না না ঠিক আছে, রে মিস্ট্রিও তো এখনও বাচ্চা আছে। উল্টে রে মিস্ট্রিওকে মনে হয় ইথান পেজের থেকে ছোট। তো ইথান পেজকে রে মিস্ট্রিও হারিয়ে দিচ্ছে, তাতে কারো কোনো মাথা ব্যথা নেই, কারণ রে মিস্ট্রিওকে দেখেই মনে হয় যে
এ তো সবেমাত্র ডাব্লিউডাব্লিউতে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি রে মিস্ট্রিও একজন ডাব্লিউডাব্লিউ লেজেন্ড, আর আমরা বলতে পারি তার ছেলে এখন লেজেন্ড হতে চললো। আর রে মিস্ট্রিও এখনও ইথান পেজের মতো নতুন নতুন সুপারস্টারদেরকে হারিয়ে যাচ্ছে, আর তাতে কারো কোনো আপত্তি নেই, এমনকি আমারও নেই, কারণ এইটা রে মিস্ট্রিও ডিজার্ভ করে। তো ভালো লাগে যখন রে মিস্ট্রিও এরকম ম্যাচগুলো জেতে। কিন্তু যাই হোক না কেন, তাছাড়া আজকে আমরা জো হেনরির একটা কনসার্টও দেখতে পেয়েছিলাম, যেখানে জো হেনরি আজকে এসেছিল বিশেষ করে স্ট্রিট প্রফিটসের যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ভিক্টরি সেটাকে সেলিব্রেট করতে। কিন্তু হ্যাঁ, তার আগে আমরা একটা জিনিস দেখতে পেয়েছিলাম, যেটা হচ্ছে পল হেমান এখন অস্টিন থিওরির থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। কারণ পল হেমান যখন ব্রক লেসনারকে নিয়ে ব্যস্ত ছিল, তখন অস্টিন থিওরি ব্যাকস্টেজে পল হেমানকে বলে যে তুমি যে এখানে আছো তুমি তো আমাকে বলোনি। পল হেমান বলে এখন তুই জেনে গেছিস, ভালো কথা। এই বলে পল হেমান চলে যায়, মানে পল হেমান অস্টিন থিওরিকে পাত্তা দিচ্ছে না। এটা কি হলো? তার মানে কি ভিশন এবার সত্যি শেষ হতে চলেছে? যাই হোক না কেন, এই সেলিব্রেশনটার কথা বলা যাক। তো আমরা দেখতে পাই অস্টিন থিওরিকে নিয়েই জো হেনরি একটা গান করতে থাকে। তো তখন অস্টিন থিওরি সেখানে বেরিয়ে আসে, যেহেতু জো হেনরি আর স্ট্রিট প্রফিটস মাঝখানে জন সিনার কথা বলেছিল যে জন সিনা তো একবার মাইকে অস্টিন থিওরিকে ডিস্ট্রয় করে দিয়েছিল। তো অস্টিন থিওরি বলে যে তুই কোন জন সিনার কথা বলছিস, যেই জন সিনাকে আমি রাসেলমেনিয়ায় হারিয়েছি, আর যেইভাবে জন সিনা আমাকে মাইকে ডিস্ট্রয় করেছিল আমি এখন সেইভাবেই জো হেনরিকে ডিস্ট্রয় করতে চলেছি। এরপর আমরা দেখতে পাই জো হেনরি বলে ঠিক আছে তুই এখনই চেষ্টা করে নে। তারপর জো হেনরি আর অস্টিন থিওরির মধ্যে একটা ম্যাচ শুরু হয়, আর অস্টিন থিওরিকে তো রেখেইছে ভিশনে যাতে অস্টিন থিওরি পিন খেতে পারে। আর আজকে আমরা দেখতে পাই জো হেনরির কাছে অস্টিন থিওরি হেরে গেছে, আর জো হেনরি ম্যাচটা জিতে গেছে। আর সত্যি কথা বলতে অস্টিন থিওরিকে হারতে দেখলে আমার তো পার্সোনালি একটু খারাপ লাগে। এছাড়া আমরা আমাদের কুইন অফ দ্য রিংয়ের উইনার মানে আমাদের কুইন ইও স্কাইকেও দেখতে পেয়েছিলাম, যেখানে সেও তার ভিক্টরিকে সেলিব্রেট করতে এসেছিল, কিন্তু সেইখানে লিভ মর্গান তাকে ইন্টারাপ্ট করে। আর লিভ মর্গান বলে যে তোর লজ্জা করে না তুই তোর ভিক্টরিকে সেলিব্রেট করছিস, কারণ তুইও জানিস তুই আমাকে ফেয়ার অ্যান্ড স্কোয়ার হারাসনি, কারণ আমি তো হেরেছি যেহেতু স্টুপিড ড্যান হজেন আমাকে কার্স লাগিয়ে দিয়েছিল বা আমাকে অভিশাপ দিয়ে দিয়েছিল, তো সেই কারণে আমি হেরেছি, আর তুই সেটাকে সেলিব্রেট করতে এসেছিস। তো সামার স্ল্যামে এসব কিছু হবে না, কারণ তুই জানিস আমার সাথে যারা যারা পাঙ্গা নেয় তাদের সাথে কী হয়। ফিন ব্যালারকে জাজমেন্টে ছেড়ে দিতে হয়েছে, আর তোর বন্ধু রিয়া রিপ্লিকে দেখ, রিয়া রিপ্লিকে আমি জবের থেকে মানে আমার নজর রিয়া রিপ্লির দিকে পড়েছে, আমি রিয়া রিপ্লির কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছি, আর রিয়া রিপ্লি তারপর থেকে আর সেই সেম রিয়া রিপ্লি নেই যেটা সে আগে ছিল। আর আমি সামার স্ল্যামে তোকেও ঠিক সেইভাবেই হারাতে চলেছি, আর তুই এখন ট্রাভেলের মধ্যে পড়তে চলেছিস। তারপর আমরা দেখতে পাই পেছন থেকে রক্সেন পেরেজ আর রাকেল রড্রিগেজ এসব রিংটাকে ঘিরে নেয়, মানে তারা তিনজন মিলে এবার ইয়োস্কাইয়ের উপর অ্যাটাক করতে চেষ্টা করে। আর আমরা দেখতে পাই প্রথম দিকে দেখে মনে হয়েছে ইয়োস্কাই হয়তো ফাইট ব্যাক করে নেবে, কিন্তু একা ইয়োস্কাই আর কী বা করবে। প্রথম দিকে সে যদিও বা রক্সেন পেরেজ আর রাকেল রড্রিগেজকে ঠিকানা লাগে একটু লিভ মর্গানের উপর আপার হ্যান্ড নিয়ে নিয়েছিল, কিন্তু তারপর যখন আবার রক্সেন পেরেজ আর রাকেল রড্রিগেজ ফিরে আসে তখন তারা তিনজন মিলে ইয়োস্কাইয়ের অবস্থা খারাপ করে দেয়। পরে আমরা দেখতে পাই সেখানে ডাব্লিউডাব্লিউ সিকিউরিটিরাও চলে আসে, কিন্তু আজকে জাজমেন্টে মানে বিশেষ করে আমরা দেখতে পাই লিভ মর্গান, রাকেল রড্রিগেজ আর রক্সেন পেরেজ এদের তিনজনেরই আপার হ্যান্ড থাকে, আর আজকে ইয়োস্কাইয়ের অবস্থা খারাপ হয়ে যায় আনলাইক আগের সপ্তাহ, কারণ আগের সপ্তাহে ইয়োস্কাইয়ের আপার হ্যান্ড ছিল, কিন্তু এই সপ্তাহে লিভ মর্গান আর তার টিমের আপার হ্যান্ড ছিল। এবার টিমের কথা যখন বলাই হচ্ছে তখন আজকে আমরা জিমি উসো ভার্সেস এলএ নাইটের মধ্যেও একটা রিম্যাচ দেখতে পাই, যেহেতু আগের উইকে আমরা দেখেছিলাম যে সোলো সিকোয়া ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করেছিল, তাই তাদের মধ্যে একটা রিম্যাচ ছিল। আর আজকে রিং সাইডে জেউসও উপস্থিত ছিল, যেখানে জেউসও কমেন্ট্রি টেবিলে বসেছিল। তো ম্যাচটা তাদের মধ্যে চলে, কিন্তু এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই এলএ নাইট আবার জেউসোর সাথে পাঙ্গা নিয়ে নেয়, আর তারপর জেউসোর কারণে এলএ নাইট ডিস্ট্রাক্টেডও হয়, আর সেইটারই ফায়দা তুলে রোল আপ করে জিমি উসো এলএ নাইটকে আজকে এই ম্যাচে হারিয়ে দিয়েছে। কিন্তু জিমি উসোর এই ম্যাচটা জিতে যাওয়ার পরেও আমরা দেখতে পাই এলএ নাইট আর জেউসোর মধ্যে আবার হাতাহাতি চলতে থাকে, আর সেই সময় জিমি উসো মাঝখানে পড়ে যায়, কিন্তু আবার সেখানে সোলো সিকোয়া টপকে পড়ে, আর সোলো সিকোয়া এসে জিমি উসোকে একটা সামওয়ান স্পাইক লাগিয়ে দেয়। আর জেউসো যখন সোলো সিকোয়ার মাধ্যমে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় তখন আমরা দেখতে পাই এলএ নাইট তার বিএফটি ফিনিশার লাগিয়ে দেয় জেউসোর উপর, মানে না চাইতেও কোথাও না কোথাও এখন এলএ নাইট আর সোলো সিকোয়া একসাথেই কাজ করছে, আর দেখে মনে হচ্ছে যে এবার উসোসদের এগেনস্টে এলএ নাইট আর সোলো সিকোয়াই আসতে চলেছে। কিন্তু ব্যাকস্টেজে আমরা একটা সেগমেন্ট দেখতে পাই যেখানে আমরা দেখি যে জেকব ফাটু দাঁড়িয়ে আছে, জেউসো আর জিমি উসো তাকে বলছে যে তুই কোথায় ছিলি ভাই, সারা রাতে তুই কোথায় ছিলি, আমাদেরকে সেভ করতে কেন আসলি না। তখন জেকব ফাটু আবার তাদেরকে মনে করিয়ে দেয় যে দেখ আমি আগেও বলেছি যে আমি তোদের অর্ডার শুনবো না, আমি শুধুমাত্র রোমান রিংসের কথা শুনি, আমি শুধুমাত্র ওটিসির অর্ডার মানি, আর ওটিসি আমাকে অর্ডার দিয়েছে যে আমাকে স্ম্যাকডাউনে যেতে হবে আর সোলো সিকোয়াকে দেখে নিতে হবে, কারণ সোলো সিকোয়া আজকে যেটা করলো সেটা একদমই ঠিক করেনি। তখন জেউসো বলে যে তুই তাহলে একা স্ম্যাকডাউনে যাচ্ছিস না, তোর সাথে সাথে আমিও স্ম্যাকডাউনে যাচ্ছি,
কারণ দেখ, আমি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপকে আবার ব্লাড লাইনে আনতে চাই, আর এখন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হচ্ছে স্যামি জেন। তো আমাকে এবার স্যামি জেনের সাথে একটুখানি কাজকর্ম দেখে নিতে হবে, আর স্যামি জেনকে দেখে নিতে হবে, আর ওই চ্যাম্পিয়নশিপটাকে আবার ব্লাড লাইনে নিয়ে আসতে হবে। আর আমার কথা হচ্ছে, স্যামি জেনও ব্লাড লাইনের মেম্বার ছিল না, অনারারি ইউজ ছিল না, তাহলে দেখতে গেলে তো টেকনিক্যালি এখন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ব্লাড লাইনেই আছে, সেইটাকে যে উসো আবার ব্লাড লাইনে আনবে কেন? হ্যাঁ, যে দাদা বলো তুমি নিজে চ্যাম্পিয়ন হতে চাও, এটাই তোমার ধান্দা। যাই হোক না কেন, এবার জেকব ফাটু আর যে উসো স্ম্যাকডাউনে যাবে। জেকব ফাটু যাবে সোলো সিকোয়াকে দেখে নিতে, আর যে উসো যাবে স্যামি জেনকে চ্যালেঞ্জ করতে। তো এই স্টোরি লাইনটাও তার মানে ইন্টারেস্টিং হতে চলেছে। ড্যান হজনের কথা বললে, ড্যান হজনের সাথেও আজকে ইন্টারেস্টিং জিনিসপত্র হয়েছে। সবার প্রথমে তো আমরা দেখতে পেয়েছিলাম যে ডমিনিক আর জেডি ম্যাকডোনা ঢুকেছিল। ডমিনিক আর জেডি ম্যাকডোনা ঢুকে তার যে একটা সে ওই এনবিএ থেকে কিছু একটা পেয়েছিল মোমেন্টো টাইপের, সেটাকে চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে লিভ মর্গান আর জাজমেন্টে তার পুরো ল্যাবকে আর কি খারাপ করে রেখে দিয়েছিল, মানে সব ধ্বংস করে দিয়েছিল, ল্যাবের ভেতর নোংরা ছড়িয়ে রেখে দিয়েছিল, মানে ল্যাবের অবস্থা খারাপ করে দিয়েছিল। সেটাকে আবার ড্যান হজনকে পরিষ্কার করতে হয়েছিল, যেহেতু ড্যান হজন ডমিনিকের টাকা চুরি করেছে আর তার সাথে সাথে লিভ মর্গানকে কার্স করে দিয়েছে। আর সেটাই লিভ মর্গানও আজকে ড্যান হজনকে বলছিল। কিন্তু জেডি ম্যাকডোনার কথা যখন হচ্ছেই, তখন আজকে আমরা জেডি ম্যাকডোনা ভার্সেস চ্যাড গেবিলের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, যেই ম্যাচে ডমিনিকও রিং সাইডে ছিল। ডমিনিক ইন্টারফেয়ার করারও চেষ্টা করেছিল, কিন্তু ডমিনিকের ইন্টারফেয়ারেন্স কাজে লাগে না, কারণ লাস্টে আমরা দেখতে পাই যে সেখানে ড্যান হজনও চলে আসে। আর ড্যান হজন এসেছিল এখানে ডমিনিকের টাকা ফেরত দিতে। তো ডমিনিক ড্যান হজনের পেছনে ছুটে চলে যায়, আর ওই ফাঁকে আমরা দেখতে পাই যে জেডি ম্যাকডোনার অবস্থা খারাপ হয়ে যায়। আর চ্যাড গেবিল যখন তাকে অ্যাঙ্কেল লকে আটকে দেয়, তখন জেডি ম্যাকডোনার কাছে আর কিছু করার থাকে না, জেডি ম্যাকডোনা সেখানে ট্যাপ আউট করে দেয়, মানে জেডি ম্যাকডোনা চ্যাড গেবিলের কাছে হেরে যায়। তো তারপর আমরা দেখতে পাই ডমিনিক আবার ফিরে আসে, আর ডমিনিক ফিরে আসার পর যে বাক্সটা ড্যান হজন রেখে গেছিলো জেডি ম্যাকডোনার সাথে, সেই বাক্সটা খুলতে যায়, সেই বাক্সের ভেতর থেকে পাউডার টাইপের কিছু একটা তাদের মুখে এসে লাগে, তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর এর মধ্যে ডমিনিক যে জার্সিটা পরেছিল, সেই জার্সিটাকে নিয়ে ড্যান হজন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ড্যান হজন যখন এন্ট্রেন্সের সামনে যায়, আমরা দেখতে পাই রাকেল রড্রিগেজ ড্যান হজনের উপর অ্যাটাক করে, আর তার সেই জার্সিটা আবার ফেরত দিয়ে দেয় ডমিনিককে। তো ড্যান হজনের সাথেও জাজমেন্টের এই যে স্টোরিটা চলছে, এটাও দেখা ইন্টারেস্টিং হবে যে জাজমেন্টে কীভাবে এবার ড্যান হজনকে সাহায্য করে, এবার ড্যান হজনের কার্স কীভাবে জাজমেন্টকে শেষ করে দেয়। তো এই স্টোরিটাও ভালোই চলছে। আর চ্যাড গেবিলের কথা যখন হলো, আর রাকেল রড্রিগেজের কথাও যখন হলো, তখন রাকেল রড্রিগেজের সাথে আজকে ম্যাক্সিন ডুপ্রিরও একটা ম্যাচ ছিল, যেই ম্যাচে রাকেল রড্রিগেজ খুবই সহজে ম্যাক্সিন ডুপ্রিকে হারিয়ে দিয়েছে। আর ব্যাক স্টেজে আমরা একটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে আবার অস্টিন থিওরি এসে ম্যাক্সিন ডুপ্রিকে বোঝানোর চেষ্টা করছিল যে তুই এসব কী করছিস, কারণ ম্যাক্সিন ডুপ্রি আজকে একটা ব্যাকস্টেজ সেগমেন্টে আমাদের চ্যাড গেবিলকে বলছিল যে আগের সপ্তাহে তুই যেগুলো বলেছিস, তো আমি বুঝতে পারছি তুই কী বলতে চাইছিস, কিন্তু আমিও যে কথাগুলো বলেছি সেগুলো 100% সত্যি, কিন্তু আমি তোর সাথে সেইভাবে কথা বলতে চাইনি। তো সেখানে চ্যাড গেবিল বলছিল ঠিক আছে, তোর আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, এসব কথা হচ্ছিল। তাই আজকে অস্টিন থিওরিও বলছিল যে তুই যদি আবার সেই পুরোনো দিনে ফিরে যেতে চাস, তাহলে যেতে পারিস সেখানে। মনে হয় না আমাদের এই ব্যাপারটা আর কাজ করবে বলে। তো তাদের মধ্যে কী ব্যাপার চলছে কী না চলছে এটা তো এখনও পুরোপুরিভাবে রিভিল হয়নি, কিন্তু তাদের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে, সেটা আজকে কনফার্ম হয়ে গেছে। এবার দেখা যাক ম্যাক্সিন ডুপ্রি এখান থেকে কোন রাস্তায় হাঁটে, আর দেখে মনে হচ্ছে সে হয়তো অস্টিন থিওরির রাস্তাকেই বেছে নেবে। যাই হোক না কেন, এবার ফাইনালি কথা বলা যাক আজকের রয়ের মেন ইভেন্টের, যেখানে আমরা আমাদের ওটিসি রোমান রিংসকে দেখতে পাই। রোমান রিংস রিংয়ে যায়, তার সাথে ছিল জেকব ফাটু, সে সবাইকে বলে তাকে অ্যাকনলেজ করতে, আর তারপর রোমান রিংস একটা কথা বলারও সুযোগ পায় না, কারণ তাকে ইন্টারাপ্ট করে দেয় সেথ ফ্রিকিন রলিন্স। হ্যাঁ, ফাইনালি আমরা দুই ফর্মার শিল্ড ব্রাদারকে এক রিংয়ে একসাথে দেখতে পেয়েছি। আর তারপর আমরা দেখতে পাই সেথ রলিন্স রোমান রিংসকে ব্রাদার বলে ডাকে, আর তারপর তাকে তার চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দেয় সামার স্ল্যামে। কিন্তু রোমান রিংস বলে যে দেখ, তুই কিন্তু লাইনে অনেক পেছনে আছিস, আর তুই এমন কিছু করিসনি যার জন্য তুই ট্রাইবাল চিফের এগেনস্টে একটা অপরচুনিটি পেয়ে যাবি এই চ্যাম্পিয়নশিপটার জন্য। তখন সেথ রলিন্স বলে দেখ ভাই দেখ, তুই এই খেলাটা ব্যাক স্টেজে সবার সাথে খেলতে পারিস, কিন্তু এই খেলাটা তুই আমার সাথে খেলতে আসিস না, কারণ যদি তোর বিষয়ে কিছু হয় তাহলে সবার আগে লাইনে যে দাঁড়িয়ে থাকে সব সময় সে হলাম আমি। আর তুই বলছিস আমি কি করেছি, আমি তোকে পুরো ইতিহাস বলে দিতে পারি। 1 বছর আগেই দেখ না, রাসেলমেনিয়া 41, সেখানে আমি তোর ওয়াইজ ম্যানকে তোর থেকে কেড়ে নিয়েছিলাম। সেটা বেশি না, ঠিক আছে, আরও 1 বছর পেছনে চলে যা, রাসেলমেনিয়া 40, সেখানে আমি নিজেকে স্যাক্রিফাইস করেছিলাম। কেন? যাতে কোডি রোডস তোর রিং অফ টেরারকে ভাঙতে পারে আর তোর থেকে চ্যাম্পিয়নশিপ নিতে পারে। আর তারপরেই কোডি রোডস তার স্টোরি ফিনিশ করেছিল আর তোর রিং অফ টেরারকে ভেঙেছিল।
আর তোর রিং অফ টেরারের কথা যখন হচ্ছে তখন 4 বছর তোর কাছে চ্যাম্পিয়নশিপ ছিল। সেই সময় তুই আনস্টপেবল ছিলি, তোকে কেউ হারাতে পারছিল না, তুই সবাইকে হারাচ্ছিলি শুধুমাত্র একজনকে বাদে। আর সেই একজন হলাম আমি। ঠিক আছে, এইটা অনেক না, তাহলে তোকে আরও পেছনে নিয়ে যাচ্ছি। তুই ভাব আমার সেই গ্রেটেস্ট ক্যাসিনের কথা, যেখানে মেন ইভেন্টটা তোর ছিল আর আমি তোর থেকে তোর মেন ইভেন্ট চুরি করে নিয়েছিলাম আর তুই কিচ্ছু করতে পারিসনি। আর তোর আর আমার গল্প তো তখনই শুরু হয়ে গেছিল যখন আমি একটা স্টিল চেয়ার তোর পিঠে মেরেছিলাম আর শিল্ডকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছিলাম। তাই তোর যখন কথা আসবে তখন লাইনে সবার আগে আমিই দাঁড়িয়ে থাকবো। আর এখন আমি দেখতে পাচ্ছি তোর কাঁধে যে চ্যাম্পিয়নশিপটা আছে সেই চ্যাম্পিয়নশিপটা তুই ডিজার্ভই করিস না, কারণ সেটা আমার চ্যাম্পিয়নশিপ আর এটা আমার হওয়ার কথা। আর হ্যাঁ, এটা হয়তো ঠিক যে তুই গ্রেটেস্ট অফ অল টাইম, তোর যে রেসেলমেনিয়া মেন ইভেন্টের রেকর্ড সেটা হয়তো কেউ ভাঙতে পারবে না, কখনো ভাঙতে পারবে না। তুই হয়তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, তুই হয়তো হিস্ট্রি বুকে যাবি একজন সেরা রেসলার হিসেবে। হ্যাঁ, তুই হল অফ ফেমে যাবি, তুই হল অফ ফেমে ইন্ডাক্ট হবি, হয়তো আমি তোকে হল অফ ফেমে ইন্ডাক্ট করতে আসবো। কিন্তু আজ আমি তোর থেকে কিছু নিতে আসিনি, আমি তোকে একটা জিনিস দিতে এসেছি। আর সেটা হলো আমার এগেনস্টে একটা ম্যাচ। কারণ দেখ, তুই তোর কেরিয়ারে হয়তো সব কিছু করে নিতে পারবি, কিন্তু তুই এখনও আমাকে হারাতে পারিসনি। আর আমি তোকে সেই অপরচুনিটিটাই দিতে এসেছি, কারণ যদি সামার স্ল্যামে তুই আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট না করিস তাহলে হয়তো আমরা আর সুযোগ পাবো না। কারণ মনে করে দেখ, যখন আমরা এই অডিয়েন্সের মধ্যে থেকে বেরিয়ে এসে আমরা আমাদের দরজাটাকে ভেঙেছিলাম, সেই দরজাটা ভেঙে আমরা ঢুকেছিলাম আর আমরা হয়ে গেছি এখন দ্য গ্রেটেস্ট জেনারেশনাল সুপারস্টার ইন ডাব্লিউডাব্লিউই হিস্ট্রি। আর আমাদের মতো হয়তো কেউ হবে না। আমরা সেই সময়কার যত পুরনো ডাব্লিউডাব্লিউই সুপারস্টার ছিল তাদেরকে আমরা পেছনে ফেলে আমরা এগিয়ে এসেছিলাম। আর এখন আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউইতে এরকম আরও অনেক ইয়ং ট্যালেন্ট এসেছে যারা সেই সেম জিনিস এবার আমাদের সাথে করতে চলেছে। তারা হয়তো এবার আমাদেরকে পেছনে ফেলে নিজেরা এগিয়ে যাবে, তাই আমরা হয়তো আর কখনো সেই সুযোগ পাবো না। তাই তুই হয়তো রিটায়ার হয়ে যেতে পারিস, তুই হয়তো গ্রেটেস্ট রেসলার হিসেবে রিটায়ার হবি, সব কিছু হবে, কিন্তু তুই যদি আমার চ্যালেঞ্জকে এখন অ্যাকসেপ্ট না করিস তাহলে আমরা না তো আর এই সুযোগটা পাবো, না তো তুই কখনো আমাকে হারানোর সুযোগ পাবি। আর এইভাবে সেথ রলিন্সের ভূত কখনোই তোর পেছন ছাড়বে না। তো তখন রোমান রেন্স মাইকটাকে হাতে তুলে নেয় আর রোমান রেন্স বলে যে হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আর আমি এটা দেখে আশ্চর্য হচ্ছি যে তুইও সত্যি কথা বলতে পারিস। আর হ্যাঁ, এখানে তোর প্রত্যেকটা কথাই সত্যি। আর এটাও ঠিক যে আমি এখন শুধু তোকে হারাতে চাই তা না, আমার এখন তোকে হারানোটা দরকার, কারণ আমিও আমার পরিবারকে দেখাতে চাই যে আমিও তোকে হারাতে পারি। আমিও চাই আমার পরিবার উইটনেস করুক যখন আমি তোকে হারাবো। তাই সামার স্ল্যামে লিটল ব্রাদার, আমি তোর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। এই বলে আমরা দেখতে পাই রোমান রিন্স তার টাইটেলকে তুলে ধরে সেথ রলিন্সের সামনে, তাদের মধ্যে একটা ফেস অফ হয় আর এইভাবে আজকের রয়ের এপিসোড শেষ হয়। তো ওভারঅল দেখতে গেলে আজকের রয়ের শুরুটাও ছিল ব্লকবাস্টার, আজকের রয়ের শেষটাও ছিল ব্লকবাস্টার। আর এরকম রয়ের এপিসোড আমরা খুব কমই দেখতে পাই, আর আজকের তাদের মধ্যেই একটা ছিল। আর হ্যাঁ, মাঝখানে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, মাঝখানে আমরা লায়রা ভ্যালকাইরিয়ারও একটা নতুন ক্যারেক্টারের ঝলক দেখতে পেয়েছি, যেটা একটা ছোটোখাটো প্রোমো ছিল। তো দেখা যাক তার এই ক্যারেক্টারটার সাথে কী হয়। কিন্তু ওভারঅল তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। ব্রক লেসনার ভার্সেস ওভা ফেমির হেল ইন আ সেল ম্যাচ, রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের সামার স্ল্যামের আনডিসপিউটেড না, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ, এই ম্যাচগুলোর জন্য তোমরা এখন থেকে কতটা এক্সাইটেড, সামার স্ল্যামের জন্য তোমরা এখন থেকে কতটা এক্সাইটেড, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে অবশ্যই ফলো করে আসতে পারো। ভিডিওটাকে পারলে শেয়ার করো, পারলে হাইপ করো। আর হ্যাঁ, তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।